শুরু করছি পরিচান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ১৯। আফতাবের রাগ যেন আকাশ ছুঁয়েছে। শত্রুপক্ষের সাথে আত্মীয়তা করতে চাইছে তার মেয়ে। এই কথাও যদি পাঁচখান হয় তাহলে তো সর্বনাশ। শত্রুর সাথে মিলিত কখনোই সে হবে না। মালাও চলে এসেছে। মেয়ের চিৎকার শুনে, পরীর কথা শুনে সে হতভম্ব। আফতাব কাছে বিধায় কিছু বললেন না মালা। আফতাব বলে, তোমার সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে পরী। আমার মুখের উপর এত বড় কথা বলতে বাধলো না তোমার? বাদলে বলতাম না। মেয়েকে বোঝাও মালা, না হলে খুব খারাপ হবে কিন্তু। মেয়ে মানুষের এত জেদ ভালো না, আর পুরুষ মানুষের এত অবহেলাও ভালো না। আফতাব এবার কড়া চোখে মালার দিকে তাকিয়ে বলে, মেয়ে পাগল হয়ে গেছে, সামলাও মেয়েকে। বলে আফতাব অন্দর ছেলে চলে গেলেন। মালা পরীর গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে ওর ঘরে আটকে রাখলো। জানালার ধারে বসে আকাশের দিকে তাকালো পরী। কি সুন্দর নীলাকাশ! টুকরো টুকরো সাদা মেঘ আনন্দের সহিত ভাসছে। ওদের দিনরাত নিশ্চয়ই খুব সুখে কাটে। না হলে এত আনন্দ পায় কোথায় ওরা? পরীর ভাবনায় সবসময় পাখি আর আকাশ নিয়ে। ওই পাখির মতো যদি এসে আকাশেই উড়ে বেড়াতো তাহলে কতই না ভালো হতো। কেউ তাকে বকতো না, না কোনো বিপদ হতো। এসব ভাবনা প্রতিনিয়ত পরীর মগজ খায়। দরজা খোলার শব্দে ফিরে তাকায় পরী। কুসুম শব্দহীন পা ফেলে পরীর কাছে, এসে বলল, আপা, আপনার বড় আম্মা বৈঠকে যাইতে কইছে। সায়ের ভাই কথা কইবা আপনার লগে। সায়ের পরীর সাথে আবার কি কথা বলবে? ভাবনাটা মনের ভেতর রেখে মাথায় ওড়না জড়ালো পরী। তারপর এগিয়ে গেল বৈঠক ঘরের দিকে। কুসুমও সাথে গেল। ইশারায় সায়েরের ঘরটা দেখিয়ে দিয়ে চলে গেল সে। পরী পা রাখল চৌকাঠের ভেতরে। সায়ের তার জন্য অপেক্ষা করছে। পরীকে আসতে দেখে সে হাত দিয়ে জলচৌকি দেখিয়ে বসতে বলল। তাই করে পরী। মাথা নিচু করে সায়েরের সামনে বসে পরী। শুনলাম আপনি নাকি নওশাদকে বিয়ে করতে চান। হুম। কত কিছু হয়ে গেল এসব নিয়ে, তারপরও আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? পরী জবাব দিল না। দেখে সায়ের আবার বলে, আপনার কি মনে হয় এভাবে প্রতিশোধ নেওয়া সম্ভব? আপনাকে যতটা বুদ্ধিমতী মনে করেছিলাম আপনি ততটাই বোকা দেখছি। নওশাদকে বিয়ে করলে আপনি প্রতিশোধ নিতে পারবেন এটা আপনার ধারণা, কিন্তু এতে আপনার ক্ষতি হবে বেশি। আচ্ছা, বিয়ের পর আপনি কিভাবে প্রতিশোধ নেবেন? ওদের সাথে একা কিভাবে লড়াই করবেন? কালকে তো 7 জনের সাথেই লড়াই করতে পারলেন না। আর ওই বাড়িতে যত লোক আছে তাদের সাথে কি শক্তিতে পারবেন? না, না, কারণ আপনি মেয়ে। একজন দুজনের সাথে পারলেও 100 জনের সাথে পারবেন না। আর আপনার বাবাকে তো চেনেন। দরকার পড়লে আপনাকে খুন করে ফেলবে, তবুও নওশাদের সাথে আপনার বিয়ে দেবেন না। নিজের বিপদ ডেকে আনবেন না। আর মাথা ঠান্ডা করে ভাবুন, তাহলেই বুঝতে পারবেন একা যুদ্ধে জয় করা অনেক কঠিন। আপনি যা ভাবছেন তা আপনার জন্য বিপজ্জনক। তাই এসব চিন্তা বাদ দিন। তার জন্য আমরা সবাই আছি। আপনি ঘরের দিক সামলান। আমি জানি আপনি শক্ত মনের মানুষ, কিন্তু আপনার মা ও বোন কিন্তু তা নয়। যা করবেন ভেবে করবেন। আমি আবারও বলছি, এভাবে কখনোই প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। মাথা ঠান্ডা রাখুন। সায়ের বলা প্রতিটি কথাই সত্য। তা মাথা খাটিয়ে ভেবে দেখল পরী। ইস, কি বোকা সে! ভাবতে ওর নিজেরই লজ্জা করছে। নিজের গ্রামে পরী যাই করুক না কেন, অন্য গ্রামে তা পারবে না। আফতাব নিজেই তো পারল না। মেজাজ আরও খারাপ হলো পরীর। তবে এই মুহূর্ত প্রকাশ করল না। চুপ করেই বসে আছে পরী। পরীকে এখনো চুপ থাকতে দেখে সায়ের বলে, তো এখন কি সিদ্ধান্ত নিলেন? নওশাদকে বিয়ে করবেন? পরী চটজলদি উঠে দাঁড়িয়ে বলল, আমি আসি। প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়। আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এক দৌড়ে নিজের কক্ষে চলে এলো পরী। ভাবনা ওর বাড়ছে। কবিরের কাছে তাহলেও পৌঁছাবে কিভাবে? রূপালীকে করা আঘাতগুলো পরীকে পোড়াচ্ছে খুব। সহ্য হচ্ছে না পরীর। কবিরকে খুন করতে পারলে ভালো হতো। কিন্তু কিছু একটা মনে করে পরী ছুটল নিচতলায়। পথে মালা ওকে টেনে ধরে কলপাড়ে নিয়ে যায়। কয়েক বালতি ভর্তি পানি আরেক বালতি ভরার জন্য কল চাপছে কুসুম। মালা পরীকে বসিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। অবাক হয়ে পরী বলে, আম্মা করেন কি? চুপ থাক, সবসময় মাথা গরম থাহে। আজ সব ঠান্ডা কইরা দিতাছি। হতাশ হলো পরী। মাথায় পানি ঢাললে তো মাথা ঠান্ডা হবে, কিন্তু ওর মনে যে দাবানল হচ্ছে তা কিভাবে ঠান্ডা হবে?
পরি মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মাথারও ঠান্ডা পানি দিতেছেন, পরাণে ঠান্ডা পানি কেমনে দিবেন? মালার হাত থেমে গেল, আর পানি ওঠাতে পারল না তিনি। কুসুমকে পানি ঢালতে বলে চলে গেলেন। কেটে গেছে দুদিন। এই দুদিন পরি শুধু সায়রের কথাগুলো ভেবেছে, একবার নয় বারবার ভেবেছে। এটা করলে অনেক বড় ক্ষতি হতো পরির। একবার নয় বারবার ভেবেছে এটা করলে অনেক বড় ক্ষতি হতো পরির। তাই এসব বাদ দিয়েছে পরি। আজকে নিঃশব্দে বিন্দু এসে পরির পাশে দাঁড়ালো। বিন্দুর অস্তিত্ব পেয়ে পরি ফিরে তাকালো। প্রিয় সখীর মুখটা দেখে খুশি হতে পারল না পরি, কেননা আজকে যে সে মুখ ভার করে রেখেছে। বিন্দুর বীরসত্যীয় বদনের দিকে তাকিয়ে পরি জিজ্ঞেস করে, কি হয়েছে বিন্দু, মুখটা শুকনো কেন? প্রশ্নের জবাবে কেঁদে দিল বিন্দু। মুক্তার ন্যায় অশ্রুগুলো হানা দিল শ্যামা কপলে। পরি চিন্তিত হলো বিন্দুর চোখে পানি দেখে। যে গলদন্তনি ঠোঁটে সর্বদা হাসি থাকতো, আজ সে ঠোঁট কান্নায় ভেঙেছে। কি হয়েছে বিন্দু, বল আমাকে। পরি, আমার মনে হয় আমি মাঝিরে পামু না রে, বলেই বিন্দুর কান্নার বেগ বাড়ল। পরি ওর চোখের জল মুছে দিয়ে বলে, আগে আমাকে সব বল, না হলে বুঝবো কিভাবে? ওই দিন মাঝি আমারে কাপড় দিছে, সিঁদুর কৌটা দিছে, এই কথা ক্যাডা জানি আমার মাইরে কইয়া দিছে। মা আমার অনেক মারছে পরি, আমার লাল কাপড়টা পোড়াইয়া দিছে। অহন সিঁদুরের কৌটা কোথায় তা জিগাইতেছে। আমি কি করবো পরি? বলে দে, তুই সম্পান মাঝিকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, আর সম্পান মাঝিও এখন তোকে বিয়ে করতে পারবে। কইছি পরি, কিন্তু মা বিয়া দিবে না মাঝির লগে। মাঝির নাকি বাপের পরিচয় নাই, হ্যাঁ মায়ও নাকি জানে না ওর বাপ কেডা। বিন্দুর কথায় বিস্মিত হলো না পরি। সম্পান যে পিতৃহারা তা জানে পরি। গর্ভবতী অবস্থায় নিজের ভাইয়ের বাড়িতে উঠেছিল সম্পানের মা। নিজের বোন বলে সেদিন সম্পানের মামা তাকে থাকার জায়গা দিয়েছিল। বাড়ির এক কোণে ছোট্ট একটা ঘর তুলেছিল সম্পানের মা রাখি। সেখানেই জন্ম সম্পানের। গ্রামের অনেক লোক কথা শুনিয়েছিল রাখিকে, কেননা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল রাখি। বছর খানেক বাদেই ফিরে আসে সে, কিন্তু ওর স্বামীর খবর কেউই জানে না। রাখির ভাষ্যমতে ওর স্বামী ওকে রেখে শহরের কাজে গেছে 3 মাস আগে, আর আসেনি। রাখি আর থাকতে না পেরে চলেই আসে। তবে রাখির বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবেই, সেজন্য আজও অপেক্ষা করছে আখি। সবার কটুকথা সহ্য করে ছেলেকে নিয়ে পড়ে আছে এখানে। গ্রামের সবাই সন্দেহ করে রাখিকে, অবৈধ সন্তান হিসেবে জানে সম্পানকে। সম্পানকেও কম কথা শুনতে হয় না, কিন্তু মায়ের অতীত সম্পর্কে অবগত সে। রাখি সবই বলেছে ছেলেকে, এও বলেছে সম্পানের বাবা এখনো বেঁচে আছে, সেজন্য রাখি আজও শাঁখা সিঁদুর পরে। ঠিক এই কারণেই চন্দনা নাকচ করেছে সম্পানকে। মেয়ের মুখে সম্পানের কথা শুনতেই বিস্মরিত হয়ে নিজের মেয়েকে কয়েক ঘা বসিয়ে দেয়। বিন্দুকে সম্পানের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে, চুনকালি পড়বে মুখে, যন্ত্রণাটা হতে দেবে না। দরকার পড়লে মেয়েকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, তবুও সম্পানের হাতে বিন্দুকে তুলে দেবে না। পরি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বিন্দুর হাত টেনে পালঙ্কের উপর বসিয়ে বলল, চিন্তা করিস না, তোর বিয়ে সম্পান মাঝির সাথেই হবে। আপাতত চুপচাপ থাক। সম্পান মাঝি এখন কোথায়? বিন্দু নাক টেনে জবাব দিল, শহরে গেছে, আইব কবে জানি না। এক কাজ কর, তুই তোর মাকে কিছু বুঝতে দিবি না, ভান ধরবি যে তুই সম্পান মাঝিকে ভুলে গেছিস। সম্পান মাঝি আগে গ্রামে ফিরে আসুক, তারপর পরবর্তী চিন্তা ভাবনা করা যাবে। বিন্দু জড়িয়ে ধরে পরীকে, চোখের জলে ভাসল পরীর কাঁধ। সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, আমি মাঝিরে ছাড়া বাঁচমু না পরি, সত্যি করে মইরা যামু। নিজের থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল পরি। রেগে গিয়ে বলল, মরার কথা বলস কেন? থাপ্পড় চিনোস? যা বলেছি তাই করবি, এখন বাড়িতে যা। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো বিন্দু। দরজা পর্যন্ত যেতে পরীর ডাকে ঘুরে দাঁড়ালো সে। বিন্দু, মানুষ পাগলের মতো ভালোবাসে কেমনে? এতক্ষণ একটুখানি হাসল বিন্দু। ঠোঁটের হাসির রেশ ধরেই বলে, পাগলের মতো কেউ ভালোবাসে না, ভালোবেসেই মানুষ পাগল হয়, সুখান পাগলার মতো। কি জানি, আমি তো আর দেখিনি সুখান পাগলা ওর বউকে কেমন ভালোবাসতো। একটুখানি চুপ থেকে বিন্দু আবার বলল, সত্যি ভালোবাসলে মানুষ পাগল হবেই,
কেউ বাইরে থেকে, কেউ ভেতর থেকে। বিন্দুর প্রস্থানেও পরীর ঘোর কাটল না। তবে বিন্দুর কথাটা বাস্তব। সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে তারা মন থেকে ভেঙে পড়ে। আর যাদের সহ্য হয় না তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। শরীরের ক্ষত সারানো গেলেও মনের ক্ষত সারানো সম্ভব না। পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা অনেক কঠিন। প্রতিদিন মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে এগিয়ে যাওয়া সহজ কাজ নয়। অভাব, অনটন, টাকা পয়সা হীন, অসহায় হয়েও বেঁচে থাকা যায়, কিন্তু বেদনাময় অতীতকে সাথে নিয়ে বেঁচে থাকা অধিকতম কষ্টকর। তার জলযন্ত্র প্রমাণ সুখান পাগলা। নিজের প্রিয়তমাকে হারিয়ে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। তার স্মৃতিচারণ করতে করতে আজ সে এমন স্থানে এসেছে যে এখন তার স্মৃতিতে তার প্রিয়তম ছাড়া অন্য কিছু নেই। পরি শুধু ভাবছে কিভাবে মানুষ এত ভালোবাসতে পারে। কই, সে তো পারছে না কাউকে ভালোবাসতে। তার জীবনে তো কেউ আসেনি এখনো। কিভাবে সে বুঝবে যে একটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে? সোনালি, বিন্দু আর সুখান নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছে। পরীকে কেউ কি তার ভালোবাসার প্রমাণ দেবে না? নাকি পরী নিজেই তার ভালোবাসা খুঁজে নেবে? কিন্তু কিভাবে?